তা বৌমা, রোজা তো এসে পড়েছে। তোমার বাপের বাড়ি থেকে তো এখনো রোজার বার্তার সদাই করে পাঠালো না। নাকি মেয়ে বিয়ে দিয়ে তোমার বাপ সাপের 5 পা দেখে ফেলেছে, ভুলে গেছে মেয়ের বাড়িতে যে রোজার জন্য বাজার সদাই পাঠাইতে হয়? আমাদেরকে কি ছোট লোক ভেবেছে যে ওনার কাছ থেকে এই সামান্য জিনিসগুলো চেয়ে নিতে হবে? মেয়েকে আমাদের ঘাড়ে চাপিয়ে সকল দায়িত্ব থেকে উনি রেহাই পেয়ে গেছেন, এটাই ভাবছে নাকি? পাশের বাসার করিম তো আমার ছেলের আরও কয়েক বছর আগে বিয়ে করেছে। ওর বউয়ের বাপ তো কত কিছু বলে দিতে হয় না, সব কিছু আগে আগে পাঠিয়ে দেয়। এই তো কাল বিকেলে করিমের মা আমাকে নিয়ে তার ছেলের শ্বশুরবাড়ি থেকে পাঠানো সকল জিনিসপত্র দেখালো। সব কিছু ভর্তি ভর্তি করে পাঠিয়েছে। বিয়ের কয়েক বছর হয়ে গেছে, এখনও মেয়েকে কোনো কিছু কম দেয় না। করিমের মা যখন সব কিছু দেখিয়ে জিজ্ঞাসা করলো আমার ছেলের শ্বশুরবাড়ি থেকে রোজার বাজার সদাই কী কী পাঠিয়েছে, আমি কিছুই বলতে পারলাম না। 1 বছর দিয়ে তোমার বাপ কি ভাবছে আর দিতে হবে না? গত বছর শুধু বুট মুড়ি আর খেজুর পাঠিয়ে নিজের দায়িত্ব শেষ করেছিল। কি কম দামি খেজুর পাঠিয়েছিল, মুখে দেওয়ার মতো ছিল না, একটার সাথে একটা লেগে গিয়েছিল। এবার যেন ভুলে এমন খেজুর না পাঠায়। আর হ্যাঁ, বলে দিও এবার বুট মুড়ি আর খেজুরে হবে না, তেল ডাল চিনি থেকে যেন সব পাঠায়। আবার আমরা চেয়ে নিচ্ছি বলতে যেও না, বলবা তুমি নিজে বলছো দেওয়ার জন্য। আমার এত আদরের ছেলেকে বিয়ে করিয়েছি, আমাদেরও তো ইচ্ছে করে তার শ্বশুরবাড়ি থেকে জিনিসপত্র দিবে সেটা দেখে চোখ জড়ানোর। বিয়ের সময় তো তোমার বাপ বেঁচে গেল, তেমন কিছুই দিতে হয়নি। এবার অন্তত বলো বাপের পকেটটা একটু ঝাড়া দিতে। কথাগুলো বলে খেয়া আমিরার দিকে তাকায়। এক নাগাড়ে কথাগুলো বলে প্রায় হাঁপিয়ে গেছেন মিসেস খেয়া। আমিরা তার একমাত্র ছেলের বউ, যে কিনা শাশুড়ির কথাগুলো এত সময় ধরে এক মনে মাথা নিচু করে শুনতে গেছে, আর মেঝেতে পায়ের নখ দিয়ে খুঁটে গেছে। চোখ তার ছলছল, কিন্তু এখন কিছুতেই কাঁদা যাবে না। কাঁদলে শাশুড়ি মা আরও কথা শোনাবেন। কি বললাম তোমার কানে ঢুকছে? আমিরার মাথার উপর নিচ নাড়িয়ে সম্মতি জানায়। তার কানে ঢুকছে। এবার যাও, আমার জন্য পানি নিয়ে এসো। গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। এখনই কি গরম পড়ছে? ফ্রিজ থেকে পানি আর জগ থেকে পানি নিয়ে মিশিয়ে নিয়ে এসো। বেশি ঠান্ডা পানি খেতে পারবো না, গলা বসে যাবে। আমিরা মাথা নাড়িয়ে শাশুড়ির জন্য তাড়াতাড়ি পানি আনতে যাই। যাওয়ার সময় শাশুড়ি আরও কিছু কথা কানে এসে লাগে। ফ্রিজটা পুরনো হয়ে গেছে, বরফ জমে না বেশি। আরও কত চলবে? মানুষের ছেলে শ্বশুরবাড়ি থেকে কত কিছু পায়, এসব কি চেয়ে নিতে হয়? মেয়ে বিয়ে দিলে মেয়ের শ্বশুরবাড়িতে কী কী দরকার বা প্রয়োজন সব কিছুর খেয়াল রাখতে হয়। আমিরা রান্নাঘরে এসে আঁচল দিয়ে চোখের পানি মুছিয়ে নেই। আরও অনেক কথা বলে যাবে আর শাশুড়ি। অন্যরা বাড়ির রোজার বাজার সদাই দেখে এসেছে বলে কথা। আমিরা চুপচাপ শোনা ছাড়া কিছুই করতে পারল না। তার বাবার জন্য খুব খারাপ লাগছে। শাশুড়িমা তো তার বাবার বাড়ির কথা জানে। তার বাবা গরিব মানুষ, দিন আনে দিন খায়, টানাপোড়েনের সংসার তাদের। বাবা বেশিরভাগ সময় অসুস্থ থাকেন। একটা বিবাহ উপযুক্ত বোনও রয়েছে। তার বিয়ে কত কষ্ট ধার দেনা করে দিয়েছে, সেই ধার দেনা তার বাবা এখনো পরিশোধ করতে পারেনি। যার নুন আনতে পান্তা ফুরে, তার কাছে রোজার বাজার সদাই কি করে চাইবে সে? শাশুড়িকে সে মুখ ফুটে বলতে পারল না কিছু, নয়তো আরও অশান্তি করবে। আমিরা যদি এখন তার বাবার কাছে এসব বাজার সদাই চায়, বাবার মাথায় এখন বাজ পড়বে। এসব কিছু চাইলে বাবার মুখটা কেমন দেখাবে, সেটা ভেবে আমিরার কলিজা মোচড় দিয়ে উঠল। বাবার অসহায়ত্ব মাখা মুখখানা বারবার চোখের সামনে ভেসে ওঠে। এর মধ্যে শাশুড়ির ডাক শুনতে পায় আমিরা। এক গ্লাস পানি এনে দিতে এত সময় লাগে? তুমি তো দেখছি মানুষকে মেরে ফেলবে মেয়ে। বাপের বাড়ি থেকে কাজ শিখে আসুনি? সংসার তো করছো, কম দিন হচ্ছে না, এখনো কিছু শেখো নেই? শিখবা কেন? কম পানির মাছ বেশি পানিতে পড়লে যা হয় আর কি। পায়ের উপর পা তুলে শরীর বাঁচিয়ে খাওয়ার ধান্দা সব। আমিরা চোখের পানি মুছে তাড়াতাড়ি তার শাশুড়ির জন্য পানি নিয়ে যায়। পানি খেয়ে মিসেস খেয়া আমিরার দিকে তাকায়। তারপর বলে, যা বললাম সব মনে আছে তো? হুম। আম্মা, ভালো মনে করে বলে দিও করিমের মাকে যেন ডেকে এনে দেখাতে পারি তার ছেলের শ্বশুরবাড়ির থেকে বেশি বাজার আমার ছেলের শ্বশুর পাঠিয়েছে। কথাগুলো বলে মিসেস কে আরও কী কী যেন বিড়বিড় করতে করতে নিজের রুমে চলে যায়। আমিরা শাশুড়ির যাওয়ার দিকে তাকিয়ে ধপ করে চেয়ারে বসে পড়ে। তার মাথা কাজ করছে না কিছুতে। চোখে সব অন্ধকার দেখছে। তাকে আলো দেখাবে কে? এর মধ্যে কলিং বেল বেজে ওঠে। আমিরা তার ভাবনা থেকে বেরিয়ে আসে। মাথা থেকে আঁচলটা পড়ে গেছে। তাড়াতাড়ি মাথায় আঁচলটা টেনে নেয়। এক প্রকার দৌড়ে গিয়ে দরজা খুলে দেয়। দরজার অপর পাশের মানুষটাকে দেখে আমিরার কোনো ভাবান্তর ঘটল না।
হাত থেকে অফিসের ব্যাগটা নিয়ে এসে পড়ে। মুখে নেই কোনো হাসি। অফিস থেকে ফিরে আসা স্বামীকে দেখে নেই কোনো উচ্ছ্বাস। আমিরার যাওয়ার দিকে তাকিয়ে তার স্বামী দেলোয়ার ভুরু কুঁচকে তাকিয়ে রয়। মূলত মেয়েটার ভাবভঙ্গি বা কী হয়েছে সেটা বোঝার চেষ্টা করে। কিন্তু আমিরা ব্যাগটা নিয়ে নিজের রুমে চলে যায়। দেলোয়ার খুব ক্লান্ত। রোজার মাস আসছে। কাজের চাপটা এখন বেশি। রোজার যেহেতু কাজের আওয়ারে কমিয়ে দিবে, তাই এখন সকলের উপর দিয়ে দ্বিগুণ খাটনিটা যাচ্ছে। ক্লান্তিতে হাত পা যেন চলছে না তার। সোফায় ধপ করে হাত পা ছড়িয়ে ছিটিয়ে এক প্রকার শুয়ে পড়ে। আমিরা ব্যাগটা রুমে রেখে এসে রান্নাঘরে ছুটে যায়। গিয়ে তাড়াতাড়ি এক গ্লাস লেবুর শরবত বানিয়ে নেয় ঝটপট। তারপর আবার বসার ঘরে ফিরে এসে দেখে দেলোয়ার কীভাবে শুয়ে আছে। হাত বাড়িয়ে শরবতটা এগিয়ে দিয়ে বলে, শরবত এনেছি, খেয়ে নিন, ভালো লাগবে। আমিরের কথায় দেলোয়ার ভালো হয়ে বসে। হাত বাড়িয়ে শরবতটা নিয়ে নেয়। তারপর এক ঢুকে পুরো গ্লাস ফাঁকা করে দেয়। আমিরা জিজ্ঞাসা করে, পানি লাগবে? না। তোমার কি হয়েছে? মুখ এমন দেখাচ্ছে কেন? মা কিছু বলেছে বা কিছু নিয়ে কথা শুনেছে তোমায়? আমিরা তার স্বামীর মুখের দিকে চোখ তুলে তাকায়। দেলোয়ার আবার জানতে চায়, মাকে কোথাও দেখতে পাচ্ছি না। মা কোথায়? ঘরে আছে। ও আচ্ছা। এবার বলো তো তোমার কি হয়েছে? কি হবে? কিছুই হয়নি। রোজা চলে আসছে, রোজার বাজার সদাই লাগবে। আমার বাবাকে তো বলতে হবে মেয়ের বাড়িতে বাজার পাঠানোর কথা। এই নিয়ে বুঝি মন খারাপ? কিভাবে বলবে বুঝতে পারছো না, তাই না? আমিরা কিছু বলবে তার আগে আবার দেলোয়ার বলে, এটা নিয়ে এত ভাবার কি আছে? সোজা বলে দিবে, বাবা আপনার মেয়ের শ্বশুরবাড়িতে অভাব লেগেছে, তাই তারা রোজার বাজার করতে পারছে না, আপনাকেই করে পাঠাতে হবে। কথাগুলো বলে দেলোয়ার হাসতে হাসতে নিজের রুমের দিকে চলে যায়। আমিরা অবাক হয়ে দেলোয়ারের যাওয়ার দিকে তাকিয়ে আছে। কি বলে গেল লোকটা? আমিরা দেলোয়ারের যাওয়ার দিকে কিছু সময় নিয়ে তাকিয়ে রয়। তারপর হাতে গ্লাসটা নিয়ে রান্নাঘরে চলে যায়। তার মন মেজাজ কিছুই ভালো না। কিছুই ভালো লাগছে না। হাত পা ছড়িয়ে ছিটিয়ে বসে বসে কাঁদতে ইচ্ছে করছে। কিন্তু এখন তার চোখ দিয়ে পানি আসছে না। দেলোয়ার তাকে কী বলে গেল মাথায় ঢুকলো না। লোকটা খামখেয়ালি কথা মাঝে মাঝে আমিরা বুঝতে পারে না। রাতের জন্য রান্না বসায়। আজ আর রুমে এখন যাবে না। চুপচাপ রান্না করতে থাকে। মাথার ভিতরে অশান্তি থাকলে কোনো কাজে মন বসে না। আমিরাও রান্নায় মন বসছে না। খেতেও ইচ্ছে করবে না। রাতে সে জানে গলা দিয়ে খাবার তার নামবেই না। তবুও তাকে রান্না করতে হবে। শাশুড়ির ওষুধ আছে রাতে কোমর ব্যথা। তার উপর দেলোয়ারও সারাদিন খাটাখাটনি করে এসেছে। তাই অনিচ্ছে সত্ত্বেও রান্না করতে হয়। দেলোয়ার ফ্রেশ হয়ে রুমে কত সময় নিয়ে গড়াগড়ি খেলো। আমিরের জন্য অপেক্ষা করলো, কিন্তু না, মেয়েটা আজ আসছে না। অন্য সময় অফিস থেকে আসলে তার কাছে থাকতো। রুমের বাইরে এসে ঘুরে যায়। দেখলে আমিরা রান্না করছে। আজ আমিরার মন ভালো নেই, তাই রান্না করার সময় আর বিরক্ত করলো না। চুপচাপ রুমে চলে গেল। শুয়ে থাকতে থাকতে চোখটা একটু লেগে আসছিল। এমন সময় আমির এসে তাকে মৃদু স্বরে ডাকতে থাকে, শুনছেন? উঠেন, রাতের খাবার খাবেন না? আমিরও মন খারাপ থাকলো আর দেলোয়ার ওপর অভিমান হলো। সে তুমি থেকে আপনিতে চলে যায়। দেলোয়ার জানে বিষয়টা খুব ভালো করে। তবে আজ তার প্রতি অভিমান করে আপনিতে যায়নি। মন খারাপেই আপনিতে আছে। আমিরা দেলোয়ারকে ডাক দিয়ে চলে যেতে নেয়। দেলোয়ার আমিরাকে হাত ধরে আটকে দেয়। কি করছেন? হাত ছাড়ুন, খেতে আসেন। অনেক রাত হয়েছে। আম্মার আবার ওষুধ আছে। খাওয়ার জন্য আমাকে ডাকতে যেতে হবে। বসো এখানে 5 মিনিট। কাজ আছে আমার। আমার থেকে যদি তোমার জরুরি কাজ থাকে তাহলে যাও। আমির আর কথা বাড়ায় না। দেলোয়ারের পাশে গিয়ে বসে। দেলোয়ার আমিরার ডান হাতটা নিজের হাতের মুঠোয় নেয়। মা কিছু বলেছে? কই না তো। তুমি না বললেও আমি ঠিক বুঝতে পেরেছি। নিশ্চয় তোমাকে বলেছে আমার শ্বশুর থেকে রোজার বাজার সদাই আনতে। মাকে এত বলেও পুরনো অভ্যাস আগের দিনের রীতিনীতি থেকে বের করতে পারলাম না। উনি সেই আগের যুগের ধারাই মনে পোষণ করে রেখেছেন। তার উপর আশেপাশে কয়েকজন তো আছে। কিছু বলতে পারছি না সোজাসাপটা। বাবা মারা যাওয়ার পর থেকে আমাকে আর দিশাকে কোলে পিঠে করে মানুষ করছে। চোখের সামনে মানুষের কথা কথা শুনেছি। নিজের জীবনটা আবার গুছিয়ে নিতে বলেছে কেউ কেউ। মা কিচ্ছু করেনি। আমাদের আঁকড়ে ধরে বেঁচেছে আছে। নিজের শখ আহ্লাদ কিছুই পূরণ করতে পারেনি জীবনে। তুমি চিন্তা করো না আমিরা। আমি তো আছি। মাকে হয়তো সরাসরি কিছু বলতে পারবো না, তবে কিছু একটা করব। তোমাকে তোমার বাবার বাড়িতে ছোট হতে হবে না। মায়ের মাথাটা গেছে বুঝলে আমিরা। তা নয়তো তার ছেলে এখন কত ভালো বেতনের রোজগার করে, তারপরে কি করে এসব বলে? আপনি দয়া করে আম্মাকে কিছু বলবেন না। সবার সব থেকে ছেলের শ্বশুরবাড়ি থেকে এটা ওটা দিবে, আর আম্মার একটাই ছেলে, আর তো কোনো ছেলে নেই। তাহলে কি করা যায় বলো তো? এক কাজ করো, শ্বশুরবাড়ি থেকে না হয় এবার বাজার সদাই নিয়ে এসো। আমার টাকাগুলো বেঁচে যাবে। আমিরা দেলোয়ারের দিকে তাকাই। এই বিষয়টা এখনও
এখানে ক্লোজ করো। আমি দেখে নিচ্ছি, নো টেনশন। আর হ্যাঁ, এটা নিয়ে যেন মন খারাপ করে থাকতে না দেখি। যাও, টেবিলে খাবার দাও। আমি মাকে ডেকে আনছি। আমিরে মাথা নাড়িয়ে চলে যাই। দেলোয়ার তার মায়ের রুমে প্রবেশ করে। তার মা বিছানায় এক কোণে বসে তসবিহ হাতে নিয়ে বসে আছে। দেলোয়ার গিয়ে মায়ের কোলে শুয়ে পড়ে। মিসেস খেয়া দেলোয়ারের মাথায় হাত বুলিয়ে দেয়। তা দিলু বাপ, আজকাল বুঝি তোর কাজের চাপ খুব বেশি? হ্যাঁ মা, রোজা আসতেছে তো তাই। ও, এই জন্য বুঝি মায়ের কথা একদম মনে থাকে না? আগে তো সোজা অফিস থেকে মায়ের কাছে এসে পড়তি, এখন আর আসা হয় না। আর আসবি কি করতে? মাকে তো এখন আর দরকার নেই। তোর এখন তো মা, কত মানুষ আছে। দেলোয়ার বুঝতে অসুবিধা হয় না কথাগুলো আমিরাকে উদ্দেশ্য করে তার মা বলেছে। তেমন কিছুই না মা, বাইরের পরিস্থিতি তো তুমি জানো। ঘামে ভিজে চুপা চুপা হয়ে আছি। তার উপর বাইরে কত রোগ জীবাণু, তাই ফ্রেশ না হয়ে আসি না। তুমি তো এমনিতে অসুস্থ থাকো। এখন যদি আমি এই রোগ জীবাণু নিয়ে তোমার কাছে আসি, তাহলে তো তুমি আরও অসুস্থ হয়ে যাবে। তোমাদের আজকাল ব্যাপার স্যাপার বুঝি না বাবু। আমাদের সময় এত কিছু তাহার কেউ ধারত না। অনেক রাত হয়েছে মা, খেতে চলো, খুব খিদে পেয়েছে। মিসেস খেয়া দেরি করে না। ছেলে মা দুজনে একসাথে বেরিয়ে এসে খাওয়ার টেবিলে দুজনে পাশাপাশি বসে আমিরা সব কিছু বেড়ে দিচ্ছে, দুজনের সামনে সব এগিয়ে দিচ্ছে। তুই এবার আমাদের সাথে বসতে পারো আমিরা। একা একা খেতে ভালো লাগে না, আমরা নিয়ে খেতে পারবো। সব তুমি এগিয়ে দিচ্ছ। আর মায়ের কিছু লাগলে আমি তো পাশে আছি, দিয়ে দিব। আমিরা কথায় বেড়ায় না, চুপচাপ দেলোয়ারের অপর পাশের চেয়ারটা টেনে নিয়ে বসে। মিসেস খেয়া চুপচাপ খাবার মেখে মুখে লোকমা দেয়। তারপর কিছু সময় চুপ থাকে। আমিরা ভাত নিচ্ছে মাখার জন্য। এর মধ্যে মিসেস খেয়ার গলা শুনতে পায়। তা বউ মা, আমি তখন ওই কথাগুলো বলাই বুঝি ইচ্ছে করেই নিজের রান্না দিয়ে প্রতিশোধ তুলছ? আমিনা নিজের শাশুড়ির দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রয়। দেলোয়ার মাত্র মুখে এক লোকমা পুরো বুঝতে পারলো মা কথাটা কেন বলছে। তরকারিতে তো ঝাল অনেক বেশি। আমিরা মিসেস খেয়ার দিকে তাকাতে জানতে চায়, কি বলছেন আম্মা? আমি কিছুই বুঝতে পারছি না। তরকারিতে এত ঝাল কে দেয় বৌমা? তুমি ইচ্ছে করে এসব করছো। মুহূর্তের মধ্যে আমিরা স্তব্ধ হয়ে যায়। দেলোয়ার বলে উঠে, কি বলছো এসব মা? কোথায় ঝাল বেশি হয়েছে? আমি তো দেখছি সব ঠিকই আছে। কথাটা বলে দেলোয়ার আর একটু মাছের জল নিজের প্লেটের মাঝে নিয়ে খেতে থাকে। তুমি এই তরকারিটা না খেলে পারলে অন্য আর একটা তরকারি নিয়ে খাও মা। তরকারিতে তো ঝালের পরিমাণ ঠিকই আছে। এজন্য তোমায় বলি মা, এত পান তুমি খেও না। আমার একটা কথাও তুমি শোনো না। পান আর চুন খেয়ে জিভা পুড়িয়ে ফেলেছো, হয়তো ছিলে ফেলছো, এই জন্য তরকারিতে তোমার ঝাল লাগছে। মিসেস খেয়া নিজের ছেলের দিকে তাকিয়ে দেখে কি অনায়াসে খাচ্ছে তার ছেলে। দেলোয়ার আবার বেশি ঝাল খেতে পারে না, তাই মিসেস খেয়া ভাবছে হয়তো ওনার জিভার কারণে এই তরকারি ঝাল লাগছে। তাই উনি কথা না বাড়িয়ে ডাল নিয়ে খেতে থাকেন। আমিরা এক লোকমা মুখে দিয়ে বুঝতে পারেন তার শাশুড়ি ঠিকই বলেছেন। প্রচুর পরিমাণে ঝাল হয়ে গেছে হয়তো রান্নায় করার সময়, অন্য মনস্ক ছিল তাই। দেলোয়ার দিকে ছলছল নয়নে তাকায় আমিরা। লোকটা ঝাল খেতে পারে না, তবু আমিরাকে বাঁচানোর জন্য কি সুন্দর অনায়াসে ঝাল খেয়ে নিচ্ছে। দেলোয়ার আমিরের দিকে তাকিয়ে মুচকে হাসে। টেবিলের নিচ দিয়ে আমিরার বাম হাতটা ধরে ভরসা দেয়। খুব সকালে কলিং বেলের শব্দে ঘুম ভেঙে যায়। আজকে দেলোয়ার অফিসে নেই, তাই রান্নাবান্না করার তাড়া নেই। আমিরা হাই তুলতে তুলতে এগিয়ে যায় দরজা খোলার জন্য। কে জানে এত সকাল সকাল কে এসেছে। দরজা খুলে আমিরা বেশ অবাক। আমিরা দরজা খুলে দেখে তার ননদ দিশা দাঁড়িয়ে আছে, হাতে একটা ব্যাগ। মনে মনে বেশ চমকায় আমিরা দিশাকে দেখে। দিশা কখনো না বলে আসে না, তার উপর এত সকাল সকাল সাথে কাউকে দেখতে পাচ্ছে না। আমিরা নিজের কৌতূহল নিজের মাঝে রাখে, হাসি মুখে বলে, ভিতরে আসো দিশা। কেমন আছো তুমি দিশা? ভালো আছি ভাবি। তুমি কেমন আছো? এই তো ভালো। দিশা কথা বলতে বলতে নিজের ব্যাগটা সোফার একপাশে রাখে। আমিরা দরজা লাগিয়ে হাসি মুখে দিশার সামনে এসে দাঁড়ায়। দিশা একটু হাসার চেষ্টা করে বলে, ভাবি আমাকে একটু পানি দিবা, গলাটা শুকিয়ে গেছে। আমি এখনই আনছি বলে আমিরা পানি আনার জন্য ছোটে। দিশা সোফার উপর বসে আমিরা পানি এনে দিশাকে খেতে দেয়। এর মধ্যে মিসেস খেয়া নিজের রুম থেকে বেরিয়ে আসতে আসতে বলে, বৌমা এত সকালে আবার কে এলো? আসার আর সময় পায় না, হয়তো সাহায্য চাইতে আসছে তাই না? সকাল সকাল দেখা যায় এদের জ্বালায় বাড়িতেও টেকা যাবে না। কথাগুলো বলে মিসেস খেয়া সামনের দিকে নজর যায়। দিশাকে দেখে মিসেস খেয়াও প্রথমে বেশ অবাক হয়। তারপর নিজের মেয়েকে অনেকদিন পর দেখে খুশি হয়ে যায়। দিশা বসা থেকে উঠে নিজের মাকে জড়িয়ে ধরে। কেমন আছো মা? তোমার শরীর ঠিক আছে? হ্যাঁ রে মা, বুড়ো বয়সে যতটুকু ভালো থাকা যায় আর কি তেমনই আছি। তুই কেমন আছিস? এই তো ভালো। তোর চোখ মুখ এমন শুকনো লাগছে কেন রে মা? কই মা, আমি তো একদম ঠিক আছি। জামাইবাবু আসে নাই? না। জামাইবাবা বুঝি বাড়ির সামনে নামিয়ে দিয়ে চলে গেছে? কি কাণ্ড, দেখো তো, ভিতরে আসবে না? ও আসেনি, আমি একাই এসেছি। কি বলিস? এত পথ একা আসতে গেলি কেন?
জামাইকে বলতে দিয়ে যেত, আর নয়তো দেলোয়ারকে বললেও গিয়ে নিয়ে আসতো। আজ তো বাসাতেই ছিল। আম্মা, দিশাকে একটু বিশ্রাম নিতে দিন। কতটা পদ এসেছে, পরে না হয় কথা বলবে। হ্যাঁ তাই তো, যা মা যা, নিজের রুমে গিয়ে হাত পা ধুয়ে একটু জিরিয়ে নেই। দিশা মায়ের কথায় মাথা নাড়িয়ে নিজের রুমে চলে যায়। মিসেস খেয়া আমিরাকে উদ্দেশ্য করে বলে, বৌমা তুমি আমার সাথে আসো তো, কী কী রান্না করতে হবে আমি বলে দিচ্ছি। আমিরা নিজের শাশুড়ির সাথে রান্নাঘরে চলে যায় রান্না করার জন্য। তারপর মিসেস খেয়ার কথা অনুযায়ী সব রান্না শেষ করে। রান্নার কাজ শেষ করে আমিরা আগে নিজের শাশুড়ি আর ননদকে ডেকে তারপর দেলোয়ারকে যায় ডাকার জন্য। কিছু সময়ের মাঝে সকলে খাবার টেবিলে উপস্থিত হয়। আমিরা সকলকে খাবার দিয়ে নিজেও বসে পড়ে খাওয়ার জন্য। দেলোয়ার নিজের বোনকে ভালো মন্দ জিজ্ঞাসা করে। দিশা সব কিছুরই উত্তর দেয়। মিসেস খেয়ে খেতে খেতে দিশাকে প্রশ্ন করে, তা দিশা মা, অনেকদিন পর এসেছিস, কয়েকদিন থেকে যাবি তো? তোর শ্বশুরবাড়ি থেকে না দিলেও আমি কথাটা বলে নিব। কতদিন পর মেয়েটাকে নিজের কাছে পেলাম। দরকার পড়লে জামাই বাবাকে বলবি আসতে। তোর যাওয়ার হচ্ছে না, কয়েকদিন মায়ের কাছে থাকবি। দিশা নিজের মায়ের দিকে তাকায়, তারপর চোখ ঘুরিয়ে দেলোয়ারের দিকেও তাকায়। আমতা আমতা করে বলে, মা, ইয়ে মানে আমি এখানে থাকতে আসিনি। মিসেস খেয়া মেয়ের দিকে তাকিয়ে ভুরু কুচকে ফেলে। থাকতে এসেছিস মানে? আসলে মা, একটা কাজে এসেছি। এসেছি বললে ভুল হবে, আমাকে ও বাড়ি থেকে পাঠানো হয়েছে। দেলোয়ার খাওয়া রেখে বোনের দিকে একবার তাকায়। মিসেস খেয়া নিজের মেয়ের কথার আগামাখা কিছুই বুঝতে পারে না। আমিরা ওদের নীরব দর্শকের ভূমিকা পালন করে। এখন কথা বলতে গেলে আবার শাশুড়ি কথা শোনাবে। দিশা প্রথমে আমতা আমতা করলেও পরে এক নিঃশ্বাসে বলে, মা, রোজা তো এসে পড়ছে, তাই ও বাড়ি থেকে আমার শাশুড়ি চাচ্ছে এবারে রোজার বাজারটা যেন তোমরাই করে দাও। দিশার কথা শুনে আমিরা আর মিসেস খেয়া বেশ অবাক হয়। দেলার শুধু একবার চোখ তুলে বোনের দিকে তাকায়। তার মুখভঙ্গি দেখে কিছু বোঝার উপায় নেই। বিয়ের 3 বছর হয়ে গেছে, এখনো তোর কাছে তোর শ্বশুরের রোজার বাজার সদাই চাই এই বাড়ি থেকে? তোকে কে সামান্য কয়টা বাজারের জন্য পাঠিয়ে দিয়েছে? এটা ওটা নিয়ে আমাকে সারাক্ষণই কথা শোনায়। সারাক্ষণ কানের কাছে আমার শাশুড়ি বলবে, বাপের বাড়ি থেকে এটা আনো ওটা আনো। কেন, ওনাদের কি টাকা পয়সার অভাব? তুই জামাইকে কিছু বলিস না? জামাই আমাদের এত ভালো চাকরি করে, তারপর তার মা এসব ভিখারির মতো কি করে চায় আমাদের কাছে? বিয়ে বলতে কিছু নেই? আমাদের ইচ্ছে হলে দিব, নয়তো দিব না। ওরা চেয়ে নিবে কেন? মেয়ে বিয়ে দিয়ে সময় কি এসব চুক্তি করে দিয়েছি নাকি যে দিতে হবে? ওই মহিলা তোকে কথা শোনানোকে? আর কত সাহস আমার মেয়েকে সকাল সকাল এসবের জন্য পাঠিয়ে দিয়েছে। এর একটা হেনস্থা করে ছাড়বো। তুই ফোন লাগা তোর শাশুড়িকে। আমি কথা বলছি, ওই মহিলাকে আমি দেখে নিচ্ছি। মা, কি বলছে এসব? এখন আমার শাশুড়িকে বললে উনি রেগে যাবে, আমাকে আরও কথা শোনাবে। বাজার সরাইতে না হয় এবার তোমরাই করে দাও, খামাখা এত অশান্তির প্রয়োজন কি? তুই ওই মহিলাকে ভয় পাচ্ছিস দিশা? তোকে যেটা বলছি সেটা কর, কল লাগিয়ে দে তোর শাশুড়িকে। আমি কথা বলবো। তুই চুপচাপ বসে থাক, দরকার পড়লে তোকে আমি আর ওই বাড়িতে পাঠাবো না। দেলোয়ার আবার মুখ খুলে, আহ মা, কি শুরু করলে? বলো তো, এমন সামান্য ব্যাপার নেই? এটা তোর কাছে সামান্য ব্যাপার দিল? ওদের যে চাওয়া পাওয়া তোর 2 মাসের বেতন দিয়েও পোষাতে পারবি না। সব কিছুরে দাম বৃদ্ধি। তাছাড়া ওদের যথেষ্ট আছে। তাহলে কেন দেব? তাও দেওয়ার কথা ভেবে দেখতাম। আমার মেয়েকে কথা শুনিয়ে পাঠিয়েছে, এখন কিছুতেই দিব না। কেন দিবে না মা? এটা দিশার শ্বশুর-শাশুড়ি চাইতে পারে। ওদেরও তো ইচ্ছে করে নিজের ছেলের বউয়ের বাপের বাড়ি থেকে এটা ওটা নিতে। তুমিই বলো, তোমার ইচ্ছে করে না আমিরের বাপের বাড়ি থেকে এটা ওটা নিতে? আমি যেমন তোমার একটাই ছেলে, দিশার স্বামীও তার বাবা-মায়ের একমাত্র ছেলে। তো ভাবো, অন্য কোনো ছেলে থাকলেও না হয় একটা ওগুলোর মাধ্যমে ইচ্ছেগুলো পূরণ করত। কিন্তু কি আর করা যায়? আর তাছাড়া আমাদের তো কোনো টেনশন নেই। আমার রোজার বাজার দিশার শ্বশুরবাড়িতে পাঠাবো। আর আমাদের বাড়িতেও তো আমিরের বাড়ি থেকে রোজার বাজার আসবে। তো আমাদের রোজার বাজার আলাদা করে খরচ লাগবে না। যেই টাকা দিয়ে আমাদের রোজার বাজার করতাম, ওটা দিয়ে দিশার শ্বশুরবাড়িতে পাঠাবো। দরকার পড়লে দিশার শ্বশুরবাড়ির মতো আমিরাকেও তার বাড়িতে পাঠিয়ে দিব বাজার সদাই আনার জন্য। তাহলেই তো হয়ে গেল। কথাগুলো দিলওয়ার খুব স্বাভাবিকভাবে বলে, যেন কত সাধারণ কথা। এইদিকে তার দিকে অবাক বিস্ময়কর দৃষ্টিতে 3 জোড়া চোখ চেয়ে আছে। কিছু কিছু মানুষ বুঝে না, প্রতিনিয়ত তাদের ছেলের বউয়ের মানসিকভাবে অশান্তিতে ভোগায়। নিজের স্থান থেকে কখনো অন্যের পরিস্থিতিটা বোঝার চেষ্টা করে না। নিজের উপর এসে পড়লে তারপর বুঝতে পারে, আর কয়েকজন অন্যের সাথে তুলনা দেয়। মিসেস খেয়া দেলোয়ারের কথা শুনে চুপচাপ দেলোয়ারের দিকে তাকিয়েছে। দেলোয়ার উপর নড়েচড়ে বসে নিজের মুখ খুলে, কি বলো মা, বুদ্ধিটা দারুণ না? আমাদের খরচ কিন্তু এক উছালে বেঁচে যাবে। এসে বলে, ভাইয়া তুমি এগুলো কি বলছো? ভাবির বাড়ি থেকে কেন রোজার বাজার সদাই পাঠাতে যাবে? কেন পাঠাবে না? তোর শাশুড়ির যেমন ইচ্ছে করে তার ছেলের শাশুড়ি
বাড়ি থেকে জিনিসপত্র পেতে, তেমনি আমার মায়েরও ইচ্ছে করে আমার শ্বশুরবাড়ি থেকে জিনিসপত্র পেতে। আর এটাই তো স্বাভাবিক। কিন্তু ভাইয়া, তুমি কি পাগল হয়ে গেছো? এতে পাগল হবার কি আছে রে? হক কথা বলছি। শুধু এটুকুই, তোর শাশুড়ি এমন করে বাজার সদাই চাওয়ার জন্য তোর যেমন খারাপ লাগছে, নিজেকে অসহায় ছোট মনে হয়েছে, আমার আর মায়ের যেমন খারাপ লাগছে, তেমন আমিরা তার বাপের বাড়ির লোকের কাছে খারাপ লাগলে জাস্ট আর কিছু না। আর তাছাড়া আমাদের খারাপ লাগাটা তো কেটেই যাবে যখন আমিরার বাড়ি থেকে জিনিসপত্র আসবে। কিন্তু একটা সমস্যা হয়ে গেল বুঝলি? মা এখন তোর শাশুড়িকে যেন নিজ খারাপ ভাবছে, তেমন না হয় আমিরের বাবা মা মাকে ভাববে। আমিরের বাবা মা অগোচরে বলবে, আমার মেয়েকে বিয়ে দেওয়ার সময় চুক্তি করে নিয়েছিলাম নাকি এসবের? ছোট লোকের মতো চেয়ে নিবি কেন? মেয়েকেই জলে ভাসিয়ে দিয়েছি নাকি? ওরা চেয়ে আমাদের মেয়েকে নিয়েছে, আমরা আমাদের মেয়েকে নিয়ে এসে পড়ব। মিসেস কেয়া চুপচাপ নিচের দিকে তাকিয়েছে। মা, এসব কথা শুনতে খুব বেশি কষ্ট হচ্ছে। মিসেস কেয়া চোখ তুলে ছেলের দিকে তাকায়। মুখ তার নির্বিকার, একটাও রানী। দিশা যেন আমাদের আদরের মেয়ে, তেমনি আমিরাও ওর বাবা মায়ের আদরের মেয়ে। দিশা, শাশুড়ির কথা শুনে তুমি যথেষ্ট কষ্ট পেয়েছো, ওরাও তো ততটা কষ্ট পাবে। দিশা, স্বামীর সামর্থ্য থাকা সত্ত্বেও জিনিসপত্র চাওয়ায় তুমি ওদের কথা শুনেছ। আমাদের তো যথেষ্ট সামর্থ্য আছে মা, তাহলে এসব কেন? প্রতিটি বাবা মা তাদের সন্তানকে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে মানুষ করে, নিজেদের সব কিছু দিয়ে আগলে রাখে। এত কষ্ট করে মেয়েকে মানুষ করে নিজের মূল্যবান সম্পদটা পরের ঘরে পাঠিয়ে দেয়, ওইখানে গিয়ে এসব শুনতে হয়? তাহলে কেমন লাগবে মা? আমাদের আদরের বোন দিশার কথাই ভাবো না। ওরা সবচেয়ে দামি জিনিস ওদের মেয়েকেই তো আমাদের কাছে দিয়েই দিয়েছে। আর এসব বাজার সদাই তো তুচ্ছ। তাহলে কেন ওদের এরকম বিব্রতি পরিস্থিতিতে পেল? সবার তো আর সামর্থ্য থাকে না। আমিরা খাবার রেখে মাথা নিচু করে আছে, চোখ দিয়ে তার টপ টপ করে পানি ঝরছে, তাও আবার খাবার প্লেটে। মিসেস খেয়ে এক মনে কী যেন ভাবছে। দিশা আর দেলোয়ার তার মায়ের দিকে তাকিয়ে মায়ের মনোভাব বোঝার চেষ্টা করছে। মিসেস খেয়া আমিরের দিকে তাকিয়ে কিছু বলতে যাবে, তার আগে দেলোয়ার বলে, আমিরার তো কিছু দোষ নেই মা, ও আমাকে কিছুই বলে নেই। আমিরাকে কিছু বলো না মা। মিসেস খেয়া দেলোয়ারের দিকে তাকিয়ে ভুরু কুচকে তাকিয়ে বলে, এখন আমাকে তোর কাছ থেকে অনুমতি নিয়ে তোর বউয়ের সাথে কথা বলতে হবে নাকি রে দিলু? না, তেমন কিছু না আসলে। চুপ থাক, অনেক বলছিস, এবার আমাকে বলতে দে। দিশা বলে, মা, ভাবিকে কিচ্ছু বলো না। মিসেস খেয়া দিশার দিকে চোখ রাঙিয়ে তাকায়। দিশা চুপ হয়ে যায়। বৌমা? আমিরও চোখের পানি বুঝে, জি জি আম্মা। তুমি কি তোমার বাপের বাড়ি থেকে রোজার বাজার সদাই চেয়েছো? না না আম্মা, এখনো কিছু বলা হয়নি। আমি তোমাকে কাল বলেছি বলার জন্য, আর তুমি এখনো কিছু বলোনি? শাশুড়ি মুরুব্বু মানুষ, একটা কথা বলেছে, তা দেখি তুমি কানেই নাওনি। সময় হয়ে ওঠেনি আম্মা, আজই বলবো। কি বলবি? রোজার বাজার সদাই পাঠানোর কথা। তোমার বাবাকে ফোন লাগাও এখন আমার সামনে। আমিরা মনে মনে ঘাবড়ায়, বাবার কাছে এখন এসব চাইলে বাবার মনের অবস্থাটা কী হবে সেটাই ভাবছি। কি হলো, কথা কানে যায় না? ফোন লাগাও। আমিরা আর কোনো উপায় না পেয়ে ফোন হাতে তুলে নিয়ে কল লাগায়। দেলোয়ার কিছু বলতে নিবে, তাকে হাত উঠিয়ে থামিয়ে দেয় মিসেস কেয়া। অপর পাশ থেকে কল রিসিভ করে আমিরা খোঁজখবর জানতে চায় ওর বাবা। আমিরাও জানতে চায়। কুশল বিনিময় শেষে আমিরা যখন বলতে যাবে, তার আগে মিসেস কেয়া আমিরা হাত থেকে ফোনটা নিয়ে নিজের কানে নেয়। আমিরা শুকনো ঢোক গিলে চোখ মুখ খিচে বন্ধ করে রাখে। মিসেসকে ভালো মন্দ জিজ্ঞাসা করে, তারপর খুব বিনয়ের সাথে বলে, এই প্রথম আমিরা বাবা মার সাথে কথা বলে এবং রোজার 2 দিন আগে এই বাড়িতে দাওয়াত দেয় বেড়াতে আসার জন্য। সকলেই মিসেস খেয়ার কথা আর বলার ধরন থেকে আর দাওয়াত দেওয়া থেকে হা করে তাকিয়েছে। মিসেস খেয়া কথা বলা শেষ করে সকলকে উদ্দেশ্য করে বলে, এমনভাবে তাকানোর কিছু নেই। বেআই বেআনকে দাওয়াত দিলাম। আর দিশা, তুই তোর শাশুড়িকে ফোন লাগিয়ে দিস, ওদেরকেও আসতে বলবো। আর দেলোয়ার দাওয়াত আর রোজার জন্য বাজার করিস। এই এইবার উল্টো কিছু করব বুঝলি? এইবার আমাদের বাড়ি থেকে আমিরাদের বাড়িতে বাজার সদাই পাঠাবো, আর দিশার শ্বশুরবাড়িতে পাঠাবো। দিশা আমতা আমতা পড়লো, ইয়ে মা, আসলে হয়েছে কি, আমার শ্বশুরবাড়ি থেকে কোনো কিছু নেওয়ার কথা বলেনি। এসব বাজার দেখলে ওরা তো আরও রেগে যাবে। আর সকালে তোমাদের জামাই নিজে এসে বাসার সামনে দিয়ে গেছে, ওর কাছ থেকে আসতে পারেনি। এসব কিছু আমার আর ভাইয়ের প্ল্যান। বাহ, ভাই বোন মিলে মাকে শিক্ষা দেওয়ার পরিকল্পনা করছো, খুব ভালো কথা। মা, ভুল বুঝো না আমাদের। বিশেষ করে 2 ছেলেমেয়ের দিকে কিছু বলতে নেবে, তার আগে 2 ভাই বোন নিজের মাকে জড়িয়ে ধরে। মিসেস খেয়া বলে, খুব বড় হয়ে গেছো তাই না? দুইজনে কানে হাত দিয়ে বলে, সরি মা। মিসেস খেয়া মুচকি হেসে মাথায় হাত বুলিয়ে দেয়। আমির এখনো চুপ। মিসেস খেয়া আমিরাকে ডাকে, এই যে মেয়ে, তুমি দূরে কেন? এদিকে আসো, আমাকে না মা বলো। আমিরা এবার উঠে নিজের শাশুড়িকে ওদের সাথে জড়িয়ে ধরে কিছু সময় একইভাবে থেকে তারপর নিজের রুমে চলে যায়। আমিরা আবার শব্দ করে কেঁদে দেয়। আমিরের কাছে সব কিছু কল্পনা মনে হচ্ছে।
ভাবি তুমি কাঁদছো কেন? কেঁদো না বলে দিশা মাথায় হাত বুলিয়ে নিজের ভাইকে আমিরাকে সামলানোর ইশারা করে চলে যায়। আমিরা এবার দেলোয়ারকে জড়িয়ে ধরে কাঁদে, সুখের কান্না। এমনভাবে কাঁদতেছো কেন আমিরা? তুমি এত ভালো কেন গো? ওমা আমি ভালো? তুমি না বললেও আমি জানতেই পারতাম না। দেখেছো কারবার, আমি যে ভালো আজ পর্যন্ত এই কথাটা আমাকে কেউ বলেনি। তুমি আমার একমাত্র কদর করলে, বুঝলে আমিরা? আমিরা চোখে পানি নিয়েও হেসে ফেলে দেলোয়ারের কথা শুনে। খুব মজা নেওয়া হচ্ছে আমার সাথে, তাই না? ওমা তুমি এটাও বুঝে ফেললে? আমিরা দেলোয়ারকে বুকে হালকা করে ধাক্কা দিয়ে বলে, তোমার মজা শেষ হলে যাও, আমি এসব গোছাবো। আমি থাকি, একটু বউকে সাহায্য করি। খবরদার, আজ তোমার ছুটি, বিশ্রাম নেওয়ার দিন, গিয়ে বিশ্রাম করো। এই সামান্য কাজটুকু আমি নিজেই করতে পারবো। দিশা মিসেস খেয়াকে একাও বুঝায় অনেক কিছু। মা ভাবিকে একটু ভালোবাসা দিও, নিজের মেয়ের মতো দেখো। আমি তো তোমার পাশে এখন সব সময় থাকি না, আমার জায়গা থেকে ভাবিকে না হয় একটু সামান্য জায়গা দিও। ভাবি অনেক ভালো মা। ভাবিকে কিছু বলার আগে নিজের মাথায় এটা রেখো মা, তোমারও একটা মেয়ে আছে, তারও একটা শাশুড়ি আছে। অন্যের জিনিস দেখে কখনো নিজের ঘরে অশান্তি করো না। তুমি শাশুড়ি হওয়ার আগে কিন্তু আরেকজনের ছেলের বউ ছিলে। মিসেস কেয়া নিজের মেয়ের দিকে, মুখের দিকে তাকিয়ে রয়। আমার ছেলেমেয়েগুলো খুব বড় হয়ে গেছে। দিশা মায়ের কোলে মাথা রাখে, তারপর মুখের দিকে তাকায়। সন্তানরা কখনো মায়ের কাছে বড় হয় না। আমি আর ভাইয়া সেই ছোট্টটি আছি তোমার কাছে। মিসেস খেয়া মেয়ের মাথায় হাত বুলে দেয়। সবই তো বুঝলাম, কিন্তু তুই এত শুকিয়ে গেছিস কেন? খাওয়া দাওয়া ঠিক মতো করিস না, তাই না? মায়ের কথায় দিশা একটু লজ্জা পায়। ওইদিকে ওইদিকে চোখ ঘুরিয়ে আমতা আমতা করে বলে, ইয়ে মানে, মা তোমাকে একটা কথা বলা হয়নি। কি কথা আসলে? এত সংকোচ করছিস কেন? কে মায়ের কাছে বলতে দিশা আবার চোখ বন্ধ করে বলে, তুমি নানু হবে মা। কি? মিসেস কেয়া চিৎকার করে ওঠে। ওনার চিৎকারে দিশা উঠে বসে। দেলোয়ার আর আমিরা রুমে ছুটে আসে। দেলোয়ার জানতে চায় এসে, কি হয়েছে মা, চিৎকার করলে কেন? আমিরা প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকিয়ে আছে। মিসেস খেয়া দেলোয়ারের দিকে তাকিয়ে বলে, আমাকে জিজ্ঞাসা করিস না, তোর বোনকে জিজ্ঞাসা কর। কি হয়েছে দিশা? দিশা মায়ের দিকে তাকিয়ে বলে, মা তুমি বলো। আমার লজ্জা লাগছে। কিসের লজ্জা? আর কি বলতো? নাকি টেনশন হচ্ছে তো? তুমি মামা হতে চলছিস দিলু। মামা মানে? মামা মানে আবার কি? মামা মানে মামা? আমিরা কথাটা শুনে দৌড়ে দিশাকে জড়িয়ে ধরে। আস্তে বৌমা, সাবধানে। সরি আম্মা, বেশি এক্সাইটেড হয়ে গেছিলাম। দেলোয়ারও এগিয়ে এসে বোনের মাথায় হাত বুলিয়ে দেয়। এই খুশিতে তোমাদের সবাইকে আজ বাইরে নিয়ে গিয়ে খাওয়াবো আর ঘুরাবো। সবাই রাজি তো? দেলোয়ার কথা শুনে দিশা আর আমির হাত নাড়ায়। মিসেস খেয়া যেতে নারাজ, বলেছে তারা গিয়ে ঘুরে আয়, আমি যাব না। কিন্তু কেউ শুনলেও তো জোর করে তাদের সাথে নিয়ে গেছে। সারা বিকেল চারজন মিলে ঘোরাঘুরি, খাওয়া দাওয়া, তারপরে বাসায় এসেছে। রোজার 2 দিন আগে আমিরা বাপের বাড়ির লোকজন, দিশার শ্বশুরবাড়ির লোকজন দাওয়াত দেওয়া হয়েছে। দেলোয়ার সে অনুযায়ী সব বাজার সদাই করেছে, আরও বেশি পরিমাণ করেছে বাজার। আজ দুপুরে দাওয়াত সকলের। সকাল থেকে আমিরা ব্যস্ত, রান্না সময় যাচ্ছে কত কাজ। আমিরের সাথে মিসেস কেয়ার দিশাও সাহায্য করেছে, যদিও বউ শাশুড়ি দিশাকে তেমন কোনো কাজ করতে দিচ্ছে না। সকলে দেলোয়ার বলে দিয়েছে মেহমান আসবে আরও 3 জন, সে অনুযায়ী যেন রান্না হয়। মিসেস কেয়ার আমিরা অবশ্য কয়েকবার জানতে চেয়েছেও কারা আসবে। দেলোয়ার বলতে না, শুধু বলে সারপ্রাইজ। দুপুরে আগে সকল রান্না শেষ। রান্নার শেষে ঘর গুছিয়ে সকলে পরিপাটি হয়। এর মধ্যে কলিং বেল বেজে ওঠে। আমিরে গিয়ে দরজা খুলে দেয়। দিশার শ্বশুর শাশুড়ি আর তার বর এসেছে। তাদের শেষে কুশল বিনিময় করে ঠান্ডা শরবত এনে দেয়। এর মধ্যে আমিরার বাবা মা বোনও এসে পড়েছে। তারপর দেলোয়ার আসল খবর জানায়, কারা আসবে এটাও জানায়। তার একজন কলিগ প্লাস বন্ধুও বলা চলে। সে আর তার বাবা মা আসবে। অনেকদিন ধরে নাকি তারা মেয়ে খুঁজছে, কিন্তু মন মতো পাচ্ছে না। গরিব হলে ওদের সমস্যা নেই, ওরা একটা লক্ষ্মী মেয়ে চায়। সব শুনে দেলোয়ার আমিরার বোন মীরার কথা জানায়। নিজের শ্বশুরবাড়ির শালির কথা সবাইকে জানায়। সব শুনে মীরাকে দেখতে চায়। ওদের পছন্দ আজই হয়, ওরা আংটি পরিয়ে দেয়। কিছু সময়ের মাঝে ওরা চলে যায়। আমিরা আর দিশা খাবার বেড়ে দেয়। আমিরা, দিশা, মীরা পরে খাবে বলে সকলকে বসিয়ে দেয় খাওয়ার জন্য। খাওয়া দাওয়া শেষে মীরাকে দেখেন ওনারা, সবারই পছন্দ হয়। ওনারা আজই পাকা কথা সারতে চান। কয়েকজন গিয়ে শুধু নিয়ে আসবেন। ওনাদের শুধু দাবি নেই, শুধু মেয়েটাকে চায় ওনারা। আমিরের বাবা সব দেলোয়ারের উপর ছেড়ে দেয়। দেলোয়ারের যা সিদ্ধান্ত নেবে তাতে ওনারা রাজি। দেলোয়ারকে ওনারা নিজের বড় ছেলে মনে করে। দেলোয়ারই সব কথা বলে, সব ঠিক আছে। আমিরের কাছে সব কল্পনা মনে হচ্ছে। তার বাবা মা মীরাকে নিয়ে খুব টেনশনে ছিল। আজ দেলোয়ার সেই টেনশন দূর করে দিল। আমিরা এক দৃষ্টিতে দেলোয়ারের দিকে তাকিয়ে আছে। লোকটা সেই বিয়ের পর থেকে প্রকাশ্যে গোপনে সবসময় পাশে থেকেছে, এমন স্বামী কজনে পায়। সে খুব ভাগ্যবতী।
নিজের স্বামীকে ভালো হলেও পাশে থাকলেও কঠিন মুহূর্তটা সহজ হয়ে যায়। আমিরা এক দৃষ্টিতে দেলোয়ারের দিকে তাকিয়ে থাকে। দেলোয়ার হয়তো বুঝতে পারে বউ তার দিকে তাকিয়ে আছে, তাই আমিরার দিকে তাকায়। আমিরা এমন দৃষ্টি দেখে দেলোয়ার নিজের ভুরু উঁচিয়ে জানতে চায় কি। আমিরা মাথা নাড়িয়ে জানায় কিছু না, আর মনে মনে বলে, এরকম করে সবসময় আমার পাশে থেকো প্রিয়, তাহলে সব পরিস্থিতিতে আমি মানিয়ে নেব। দেলোয়ার আমিরার মনের কথাটা বুঝলো কি না কে জানে। সে নিজের ঠোঁট নাড়িয়ে বলে, সবসময় তোমার পাশে থাকবো। সমাপ্ত। পাশে থাকো প্রিয়। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।